বাংলাদেশে দুর্নীতিকে যতদূর সম্ভব কমিয়ে আনতে হবে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং স্বাধীন করতে হবে, বাংলাদেশে আমরা একটি স্বাধীন বিচার বিভাগ প্রত্যাশা করি, বাংলাদেশের সেপারেশন অফ পাওয়ার, যেটা বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, তাদের প্রত্যেকের কাজ আলাদা এবং প্রত্যেককে স্বাধীনভাবে আলাদা আলাদা ভাবে যাতে একে অপরের উপরে কোনো রকম কোনো খবরদারি করতে না পারে, এরকম একটা রাষ্ট্র আমরা গঠন করতে চাই। এই ব্যাপারে আপনার দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু এই যে বেসিক বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমাদের মধ্যে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে আমাদের বেঞ্চমার্ক এটা হবে, এর নিচে আসলে আমরা যাব না। আমরা ম্যানিপুলেট করে রাতে ভোট করে ফেলবো না, আমরা ভোট রিগিং করে আপনাকে বিজয়ী, আপনাকে মানে পরাজিত ঘোষণা করে আমি বিজয়ী ঘোষিত হয়ে যাব না, আমি নির্বাচন করব না। এইরকম বেসিক কিছু বিষয়ে আপনার, আমার এবং আমাদের সকলের, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা ঐক্যমতে আসতে হবে যে বাংলাদেশটাকে আসলে এর নিচে আমরা নেব না, এবং এই বেসিক প্রিন্সিপাল গুলো যেই দল করি না কেন আমরা মেনটেন করব। সেখানে ধর্মীয় সম্প্রীতির বিষয়টা কিভাবে দেখবেন আপনারা? সার্টেনলি, দেখুন, বাংলাদেশ কিন্তু আবহমান কাল থেকেই ধর্মীয়ভাবে অত্যন্ত মানে একটা সেকুলার কান্ট্রি। আমরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকে যার যার ধর্ম পালন করি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যে উদাহরণগুলো বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে শুধুমাত্র মুসলমান হবার কারণে তাকে নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার বাড়িতে গরুর মাংস পাওয়া যাবে এই সন্দেহে তার উপরে বর্বর আক্রমণ হয়েছে, কিংবা তাকে নানানভাবে সামাজিকভাবে হেয় করা হয়েছে, পলিটিক্যালি হেয় করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে কখনোই সেভাবে ছিল না। অনেকেই বলবেন যে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, যেটা আমাদের পাশের দেশ খুব ব্যাপকভাবে প্রচার করবার চেষ্টা করেছে, বাংলাদেশে কিন্তু কেবলমাত্র সংখ্যালঘু হবার কারণে আক্রমণের শিকার খুব বেশি হয় না। বাংলাদেশে যেটা হয়েছে, তারা হয়তো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। ঠিক যেভাবে সালমান এফ রহমানের উপর মানুষের ক্ষিপ্ততা আছে, ঠিক যেভাবে ডিবি হারুনের উপরে মানুষের ক্ষিপ্ততা আছে, বা যেভাবে আসাদুজ্জামান খান কামালের উপরে মানুষের ক্ষিপ্ততা আছে, ঠিক একইভাবে হয়তো ওসি প্রদীপের উপরও মানুষের ক্ষিপ্ততা আছে। কিন্তু সে কেবলমাত্র একজন বিশেষ ধর্ম বিশ্বাসী বলে তার উপরে মানুষের ক্ষোভ বা রাগ আছে, বিষয়টি কিন্তু আসলে তেমন নয়। সো বিএনপি অলওয়েজই কিন্তু একটা মধ্যপন্থী দল। বিএনপি ডানের বাম, বামের ডানের চলে। সো বিএনপি কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, কোনো উগ্র মতাদর্শে বিশ্বাসী দল নয়। বিএনপি বরং বাংলাদেশের জাতীয়তাবাদের যেই মানে সূচনা, জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদের যেই ধারণা, যে কনসেপ্ট, সেটা কিন্তু প্রথম বিএনপির হাত ধরিয়ে এসছে। এর আগে কিন্তু আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদ, যেটা বাংলাদেশের আরো অনেক জাতিগোষ্ঠীর মানুষকে এক্সক্লুড করে দেয়। তো বিএনপি কিন্তু ইনক্লুশনে বিশ্বাস করে, সেটা আপনি ধর্মের কথা বলেন, সেটা আপনি লিঙ্গের কথা বলেন, সেটা আপনি রাজনৈতিক পরিচয়ের কথা বলেন, কিংবা আপনি জাতিগত পরিচয়ের কথা বলেন, মানে এটা হারমোনিতে জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং ইনক্লুশনে। আমরা বিচার বিভাগের একজন হাইকোর্টের জাস্টিসের কাছ থেকে শুনবো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, এটা কিন্তু আমরা বাংলাদেশে অতীতে কখনো কল্পনাও করি নাই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করতে হয়, আমি দেখেছি কিভাবে এক একটা কোর্টকে আলাদা করা হয়েছে। এটা আওয়ামী লীগপন্থী কোর্ট, এখানে আওয়ামী লীগপন্থী লয়ার নিতে হবে। এই কোর্টটা মধ্যপন্থী বা এই কোর্টটা নিউট্রাল, এখানে আপনি যাকে মন চায় নিতে পারেন। এটা কিন্তু আমি বলছি ব্যাক ইন 2009-10 এর কথা। এরপরে তো পুরো বিচার বিভাগকে এমন ভাবে পলিটিসাইজ করা হয়েছে যে আপনি কোনো কোর্টকে আওয়ামী কোর্টের বাইরে আর চিন্তা করতে পারবেন না। আমরা দেখেছি বিচারপতিরা রাজনীতিতে জড়িয়েছে, আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দেশ ছাড়া হতে হয়েছে, এবং কিভাবে ডিজিএফআই, এনএসআই, মানে ওই সময় যারা গোয়েন্দা সংস্থার ছিলেন তারা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে কিভাবে সকলের মানে সম্মিলিত প্রচেষ্টায় একজন সিটিং চিফ জাস্টিস বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। এই নজিরগুলো তো খুব ভালো নজির নয়। আমি বিচারপতি মানিকের কথা বলতেই চাই, এবং তার ওপরে মানুষের যে রাগ, মানুষের ঘৃণা, মানুষের ক্ষোভ, এটা কিন্তু কেবলমাত্র একজন বিচারপতি মানিক, তিনি মিডিয়ার সামনে এসে কথা বলছেন বলে তার চেহারাটা সকলের সামনে খুব স্পষ্ট, কিন্তু এরকম মানিক কিন্তু একজন না, সারা বিচার বিভাগে এরকম মানিক অনেকগুলো তৈরি হয়েছে। তৈরি হওয়ার অনেক কারণ আছে। এক হচ্ছে দলীয় বিবেচনায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, দলীয় বিবেচনায় তাদেরকে হাইকোর্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আইন মন্ত্রণালয়ের অধীনে লোয়ার জুডিশিয়ারিকে রাখার ফলে লোয়ার জুডিশিয়ারির পুরো কন্ট্রোলটা আইন মন্ত্রণালয়ের হাতে ছিল, এবং সেই কারণে দেখা গেছে আইনমন্ত্রীর যারা বিরাগ ভাজন তারা কেউ প্রমোশন পান নাই, কারো কোনো ভালো জায়গায় পোস্টিং হয় নাই, কিন্তু যারা হয়তো তার দলের লোক বা তার কাছাকাছি কিংবা যে কোনো ভাবেই হোক তার পছন্দের, তাদের পোস্টিং প্রমোশন সবই হয়েছে। সো
একেবারে ধরে ধরে বিচার বিভাগকে পলিটিসাইজ করা হয়েছে, যে কারণে আমরা এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে রায়, সেটাও কিন্তু এই বিচার বিভাগের কাছ থেকে এসেছে। সেখানে জালিয়াতি হয়েছে একটা। সেখানেও জালিয়াতি। দেখুন 14, 18 এবং 24 হুম, এই তিনটা নির্বাচনের দায় আওয়ামী লীগকে যতটা নিতে হবে, এক খায়রুল হককে ততটাই নিতে হবে। হুম, প্রধান বিচারপতি ওই সময় খায়রুল হক ছিলেন, হুম, এবং তিনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিলেন, অর্থাৎ একেবারে একটা পলিটিক্যাল ম্যাটারে জুডিশিয়ারি নিজেকে জড়িয়ে ফেললো, এবং একটা একেবারে টোটালি পলিটিক্যাল ইস্যুতে জুডিশিয়ারি যেভাবে তার রায়টা দিল, এবং তার ফলশ্রুতিতে 14, 18 এবং 24-এর নির্বাচন বাংলাদেশে একটা জালিয়াতির নজির তৈরি করলো। এটার দায় কি জুডিশিয়ারিকে নিতে হবে না? নিতে তো হবে। সো ওই জায়গা থেকে উত্তরণটা এখন আসলে আমাদের সকলের কাছেই একটা চ্যালেঞ্জের মতো আপনারা হয়ে 31 দাঁড়িয়েছে। দফার মধ্যে কিন্তু সেখানে স্পষ্ট বলেছেন যে আপনার বিচার বিভাগের স্বাধীনতা করবেন। আসলে কি সেটি সেই 31 দফার মধ্যেই থাকবে নাকি না সেটি বাস্তবায়নের জন্য আসলে আপনারা সেটি করবার জন্য আপনারা আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, মানে জনগণকে সেভাবে কি একটু আশ্বস্ত করতে পারবেন কি? দেখুন, আমরা তো গত 17 বছরে সবচেয়ে বেশি সাফার করেছি। জি। আমাদের নেতাকর্মীদের সকাল হতো কোর্টের বারান্দায়, হুম, সন্ধ্যা হতো কোর্টের বারান্দায়, হুম, হাজিরা, জামিনের আবেদন, জামিন নাকচ, হাজতখানায় যাওয়া, আবার জেলে যাওয়া, আবার জামিন চাওয়া, এই চক্রে আমাদের জীবন কিন্তু 17 বছর ঘুরেছে। আমার নামে কিন্তু 8টা বা 9টা মামলা আছে। আপনার নামে? আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আছে 7টা, হুম, হুম। আর হত্যা মামলা আছে 2টা, ওই 28 অক্টোবরের পরে মতিঝিলের রমনা থানায়। মানে কাকে হত্যা করেছেন বলা হয়েছে? এখন এটা তো আমি জানি না, আমি আচ্ছা। জানি না ভাই, সত্যি আচ্ছা। জানি না। আচ্ছা, তো আচ্ছা। এইগুলোর মধ্যে দিয়ে তো আমাদেরকে যেতে হয়েছে। হুম, হুম, সো আমরা জানি যে আমার একটা পলিটিসাইজড বিচার বিভাগ আসলে দেশের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় সাধারণ মানুষও কিন্তু, গণমানুষও কিন্তু এখন অনেক সচেতন। সো আগের ওই